দর্শক, আমি জান্নাতুন নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর, এবং আজকে আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার, এবং একই সাথে তিনি দায়িত্ব পালন করছেন সুজনের সম্পাদক হিসেবে। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত, এবং অনেকদিন পর আপনার সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে আর কি। কেমন আছেন? আমার কাছে ভালো লাগছে, অনেকদিন পরে এলাম। স্যার, আছেন কেমন এখন? আছি, ভালোই আছি। স্যার, আপনার একটা লেখা আমি পড়ছিলাম 1 অক্টোবর 2024 সালে, যেখানে আপনি লেখা শিরোনাম ছিল স্বৈরাচারের কালাকানুন এখনো কি তাড়িয়ে বেড়াচ্ছে, এবং সেখানে আপনার নিজের ব্যক্তিগত বঞ্চনার কথা আপনি তুলে ধরেছিলেন। আমাদের আগের অনুষ্ঠানে আপনার ছেলের সাথেও যে ধরনের আচরণ করা হয়েছিল সেগুলো ওই লেখাতে এসেছে, এবং আপনি সেখানে বলেছিলেন যে আপনার সোচ্চার কণ্ঠকে থামানোর জন্য একটি বিশেষ বাহিনী সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছিল, এবং শুধু তো গেল সরকার নয়, তার আগের সরকারের সময় আপনাকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছিল। তো এরপর 5 আগস্টের পরে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। গেল 7 মাসে আপনার ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা কেমন ছিল, এবং সেই সাথে বাংলাদেশকে নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? শক্ত প্রশ্ন। ওকে, আমার ব্যক্তিগত জীবনে আমি মনে করি যে এটা একটা সুবর্ণ সুযোগ এসছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস আমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যাপারে আমার যে অভিজ্ঞতা আছে, আমার যে জ্ঞান বুদ্ধি আছে, এটুকু কাজে লাগিয়ে কতগুলো একগুচ্ছ সংস্কার প্রস্তাব উত্থাপন করার সেই দায়িত্ব দিয়েছেন। তো আমি মনে করি এটা একটা গুরু দায়িত্ব এবং পবিত্র দায়িত্ব। আমি একজন জ্যেষ্ঠ নাগরিক, জীবনে অনেক কিছু করেছি, অনেক দায়িত্ব পালন করেছি আমার জীবনে। তো আমি মনে করি এটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনার জীবনেরই বলছেন? আমার জীবনেরই বলছি, কারণ কয়জনের ভাগ্যে জুটে যে দেশের এই ক্রান্তি লগ্নে যেখানে স্বৈরাচার পালিয়েছে, এবং আমরা একটা নূতন ভবিষ্যৎ আমাদের সামনে উকিঝুঁকি মারছে, আমরা নূতন ভবিষ্যতের সম্ভাবনার দেখছি। সেই সম্ভাবনাটাকে বাস্তবে রূপায়িত করার জন্য কতগুলো সুস্পষ্ট সংস্কার প্রস্তাব দেওয়া, একটা দিক নির্দেশনা দেওয়া, এটা একটা দুর্লভ ভাগ্যের বিষয়। তো আমি সেই দুর্লভ ভাগ্যের অধিকারী। তো আমাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। তো সেই সুযোগটা আমি পরিপূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমার সাথে আরও 7 জন ছিলেন আমার সহকর্মী, সহযোগী। আমরা এই 7 জনের কমিশন, আমরা কঠোর পরিশ্রম করেছি, অনেকের মতামত নিয়েছি। আমাদের যা অভিজ্ঞতা আছে সব কিছু কাজে লাগিয়ে আমরা একগুচ্ছ সংস্কার প্রস্তাব পেশ করেছি। তো এটা আমি বলবো যে একটা দুর্লভ ভাগ্যের বিষয়, এবং আমি সম্মানিত বোধ করছি। একই সাথে এরপরে এই দায়িত্ব পালনের পর আমাদের সরকার প্রধান, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস আমাকে এবং আরও 5 জনকে যে ঐক্যমত্য কমিশনের সদস্য হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, এবং এটা একটা দুর্লভ সম্মানের বিষয়। তো আমি মনে করব যে আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে, যা কিছু শিখেছি, যা কিছু করেছি, যেই অভিজ্ঞতা অর্জন করেছি, সেটুকু কাজে লাগানোর একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তো এটা আমি ধন্যবাদ জানাই সরকারকে, এবং তো আমি বলবো যে এটা একটা অনন্য অভিজ্ঞতা ছিল, একটা আমার জীবনকে পরিপূর্ণ করার ব্যাপারে এটা একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে আমি দেখি। স্যার, আপনি যেটা বলছেন যে একটা অনন্য অভিজ্ঞতা, কিছুক্ষণ আগে বলছেন যে এই দায়িত্বটা যখন আপনি নিয়েছেন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন উকি ঝুঁকি দিচ্ছে। তো জুলাই আগস্টের যে সময়টা ছিল, আমরা দেখেছিলাম যে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ছিল। সে ঐক্যতে সম্ভবত এখন ফাটল ধরেছে, কারণ রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের ক্ষেত্রে মতের মিল হচ্ছে না, অনেক সময় মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। তা আপনি যে ভবিষ্যতের জায়গাটি দেখছিলেন, সেটিকে এখনও ঠিক অতটাই উজ্জ্বল মনে হচ্ছে আপনার কাছে? কিছুটা ফ্যাকাশে হয়েছে, তবে আমি আশাবাদী। কারণ আমাদের যেই আত্মত্যাগ, আমাদের যে 2000 ব্যক্তি প্রাণ দিয়েছে, অনেকে আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। তাদের রক্তের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করব না, এই আস্থা আমার আছে। তো আমি আশা করি আমাদের যতই মতপার্থক্য থাকুক, আমাদের চিন্তার মতপথের ভিন্নতা থাকুক, আমরা দেশের স্বার্থে, দেশের কল্যাণে, আমাদের ভবিষ্যৎ বংশধরের কল্যাণে, এবং একই সাথে আমাদের যারা আত্মত্যাগ করেছে, চরম আত্মত্যাগ করেছে, তাদের স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের জন্য
আমরা যা সঠিক তাই করব। আমরা কতগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছব এবং এর মাধ্যমে কতগুলো সংস্কার হবে, যেটা যা ভবিষ্যতে স্বৈরাচার যেন আবার পুনরুত্থান না ঘটে সেটা নিশ্চিত করবে। এবং তারপর একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে যারা জনগণের ভোট পায়, জনগণের যাদের পক্ষে তাদের মতামত প্রকাশ করে, তাদের আস্থা প্রদর্শন করে, তারাই ক্ষমতায় আসবে এবং সরকার গঠন করবে, রাষ্ট্র পরিচালনা করবে। তো এটা যদি হয় তাহলে আমাদের সামনে যে নতুন ভবিষ্যৎ উকিঝুঁকি দিচ্ছিল সেটা বাস্তবায়নের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করি। তো আমি আশাবাদী যে এটা হবে। স্যার, আজকে একজন সাবেক মার্কিন কূটনীতিক তিনি একটি অনুষ্ঠানে বলছিলেন যে 1/11-এর সময় নিরপেক্ষ নির্বাচন বা নির্বাচনের একটা বড় রকম জোরে সোরে দাবি উঠেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ভুলটি করেছে তখন তারা সংস্কার না করে নির্বাচনের দিকে যাবার সেই দাবিটিকেই তারা পৃষ্ঠপোষকতা করেছে, সেই ভুলটি তারা আর করতে চায় না। তো এখন যেই প্রেক্ষাপট, সেখানেও একটি নির্বাচনের এবং খুব দ্রুততম সময় নির্বাচনের বেশ বড় রকমের দাবি রয়েছে। 1/11-এর সেই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটের মধ্যে কি স্যার মানে পার্থক্যটা আপনি কি দেখেন? পার্থক্য আমার মনে হয় বিরাট পার্থক্য। 1/11-এ তখন যে আমাদের যে আত্মত্যাগ, কয়েকজন ব্যক্তির প্রাণহানি ঘটেছিল এবং আমরা একটা দুরূহ পরিস্থিতিতে তখন উপনীত হয়েছিলাম তখন, এবং তখন কতগুলো সংস্কারের প্রস্তাব উত্থাপিত হয়েছিল। সেই সংস্কার প্রস্তাবগুলো যদি আমরা বাস্তবায়ন করতাম তাহলে হয়তো আমরা যেই 16-17 বছরের এই দুর্দিন দেখতে হতো না, আর যেই বিয়োগান্তক ঘটনা ঘটেছে, আমাদের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে, তাও ঘটতো না হয়তো। তো সেটার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। তো এটা দুটো ভিন্ন ঘটনা, দুটো ভিন্ন পরিস্থিতি, কিন্তু এর মধ্যে যোগসূত্রতা আছে। যে আমরা যদি ইনফ্যাক্ট তখন তো সংস্কার বিষয়ে যে দাবিগুলো উঠেছিল এটা আমরা তো বাস্তবায়ন করিই নাই, বরং আমরা এটাকে একটা তুচ্ছতাচ্ছিল্য করেছি। এটা নিয়ে আমরা টিটকারিতে পরিণত হয়েছে, এটা গালিতে পরিণত হয়েছে, সংস্কারবাদী বলে গালিতে পরিণত হয়েছে। তো আমি মনে করি যে তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার এবং ভিন্ন পরিস্থিতি, কারণ তখন সেই কাজগুলো যদি করা হতো তাহলে এত বড় আত্মত্যাগ, এতগুলো প্রাণহানি ঘটতো না, এত ব্যক্তি আহত হইতো না, এবং এত আমাদের আত্মত্যাগ করতে হইতো না। তো আমার মনে হয় তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে যেন এই স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, তার জন্যই আমাদের সংস্কার দরকার। এই যে স্বৈরাচার তো আর আকাশ থেকেও পড়ে নাই, সিস্টেম তৈরি করেছে এবং যেই সিস্টেম আমাদের যে প্রক্রিয়া পদ্ধতি, আইনি কাঠামো ইত্যাদি এটা করেছে এবং এই কাঠামোগুলোকে পরিবর্তন করে স্বৈরাচারী শাসনকে আরও জেঁকে বসার ব্যাপারে সহায়তা করেছে। তো এগুলো যদি না বদলাই, এগুলো যদি পরিবর্তন না আনি, তো তাহলে তো সেই পুরনো স্বৈরাচারেরই পুনরায় ফিরে আসার পথটাই সেই আমাদের সামনে খোলা থাকবে। যদি আমরা এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেই, যদি আমরা সংস্কার করি, তাহলেই হয়তো আমরা ভবিষ্যতে স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে পারবো। স্যার, আপনি বলছিলেন যে আগেরবার যখন সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল অনেকে টিটকারি করেছে, এবারেও শুরুর দিকে সংস্কারের প্রস্তাব জনমনে যতটা গ্রহণযোগ্যতা পেয়েছিল, বিভিন্ন কারণে এখন বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতির কারণে মানুষজনের মধ্যে একরকম শঙ্কা জেগেছে এবং মানুষজনের মধ্যে অনেকেই বলছে যে দ্রুততম সময় নির্বাচন দিয়ে দেওয়াটা দরকার। বিশেষ করে এখন যারা আছে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তারা বলছে যত দ্রুত সম্ভব দিয়ে দেন, আমরা ক্ষমতায় আসি, এরপর সংস্কার কাজ এগিয়ে নেব। যদিও বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা এর আগে আমরা দেখিনি। আপনার কাছে কি মনে হয় স্যার, আপনাদের যে ধরনের প্রস্তাবগুলো আপনাদের কমিশন দিয়েছে কিংবা অন্যান্য আরও যারা কমিশন দিয়েছে, সেগুলোর বাস্তবায়ন আদৌ হবে শেষ পর্যন্ত? আপনারা এখন রাজনৈতিক দলগুলোর সাথে কোন পর্যায়ে আছেন? আমি আশাবাদী যে এগুলো হবে, অনেকগুলোই হবে, তা নাহলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে।
তো আমি আশা করি যে যে আমাদের রাজনীতিবিদরা তারাও দেশপ্রেমিক, তারাও ভবিষ্যতের কথা চিন্তা করবে, ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করবে। আমি আমি বিশ্বাস করতে চাই যে তারা অনেকগুলো সংস্কার প্রস্তাবই গ্রহণ করবে এবং এগুলো নির্বাচনের আগে কিংবা নির্বাচনের অব্যবহিত পরেই এগুলো বাস্তবায়িত হবে, আর কিছু কিছু দীর্ঘমেয়াদীভাবে সেগুলো বাস্তবায়িত হবে। তো আমি আস্থা রাখতে চাই, আমি বিশ্বাস করতে চাই এগুলো ঘটবে। এই সরকার স্যার সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য কতটুকু সক্ষম বলে আপনার কাছে মনে হচ্ছে? মানে এখন তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে একেবারে প্রাইম প্রায়োরিটি হওয়া দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। অবশ্যই সরকারের অনেক ব্যর্থতা আছে, আবার অনেকগুলো সফলতাও আছে। তো ব্যর্থতাটা যেগুলো, এগুলোকে যে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হচ্ছে। দুর্ভাগ্যবশত আমাদের যেটা হচ্ছে এখন, যে ব্যাপক মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, অনেক অপতথ্য এবং মানুষকে বিভ্রান্ত করছে অনেক ক্ষেত্রে। যেমন আমরা যদি বলি দ্রব্যমূল্যের ব্যাপারে, দ্রব্যমূল্য কিন্তু হ্যাঁ, এবার অবশ্য স্যার ইনফ্লেশন একটু কমেছে, হ্যাঁ, ওই যে অনেক নিত্য প্রয়োজনীয় দাম, জিনিসের দামই কমেছে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নত হয় নাই, দ্যাটস ট্রু, এবং অনেক ক্ষেত্রে অবনতি ঘটেছে এবং উন্নতি হওয়া দরকার। কিন্তু যেটা আমার মনে হয় এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য যে সকল সমস্যা আমরা সম্মুখীন, এগুলো সমাধানের জন্য আমরা যদি সংঘবদ্ধ হই, আমাদের সব রাজনৈতিক দলগুলো যদি এই সরকারকে সহায়তা করে, তাহলে কিন্তু অতি সহজে এগুলোর সমাধান করা সম্ভব। এবং এইগুলো এখন যতটুকু সহজ হবে, যখন একটা সরকার, দলীয় সরকার ক্ষমতায় আসবে, তখন আরও বেশি দূরহ হবে সংস্কারগুলো এবং একই সাথে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি এইসব বিষয়েও যে সংঘবদ্ধভাবে যদি আমরা চেষ্টা করি, এটা সহজ হবে। যখন একটা দলীয় সরকার ক্ষমতায় আসবে, তখন সবাই হবে তার প্রতিপক্ষ, অন্যান্যরা। এবং এখন কিন্তু এই সরকারের এক অর্থে তো কেউ প্রতিপক্ষ নয়, এই সরকারটা কিন্তু জনগণের সরকার, এই আন্দোলনের ফসল। তো এই সরকারকে সহায়তা করে সবারই এই সরকারের সাথে কাজ করা সহজ এবং সম্ভব, কারণ তারা কেউ রাজনৈতিক প্রতিপক্ষ নয়। যখন একটা দল ক্ষমতায় আসবে, তখন অন্যরা রাজনৈতিক প্রতিপক্ষ এবং অনেক সর্বতভাবে আমাদের যে সংস্কৃতি, সর্বতভাবে যারা ক্ষমতায় যাবে তাদেরকে ক্ষমতা থেকে টেনে আনার জন্য সবাই উঠে পড়ে লাগবে। কিন্তু এখন সহজ। তো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদির কারণে, হ্যাঁ, অনেকগুলো কারণ আছে এবং এখানে ব্যাপক ব্যর্থতা আছে। আমাদের যে অবস্থা থেকে আমরা, যে অবস্থায় এই সরকার ঘুরতে হয়েছে, সেই কথা আমাদের ভুলে গেলে চলবে না। স্যার, আমি তথ্যপত্র দেখছিলাম যে আগের সরকারের চেয়ে এই সরকারের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি বেশি হয়েছে, রিপোর্টেড কেস বেশি হয়েছে। একটা স্বৈরাচারী সরকার, একজনের শাসন, সব কিছু তার নিয়ন্ত্রণে, সেখানে অনেক কিছুই করা সম্ভব, যেটা যেই সরকার জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল, তার পক্ষে করাটা দুরূহ। তখন তো আইন কানুন বিধিবিধানের কিছু ওই যে তোয়াক্কা না করেই এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হলো কি না হলো, এগুলো কোনো বিবেচনা না করেই তারা তড়িৎ গতিতে, এবং শুধু তাই নয়, তারা এগুলো যাতে কোনো অঘটন যাতে না ঘটে, সেই রকম তারা ব্যবস্থা নিতে পারত। এখন জনগণের মতামত এবং মানবাধিকার ইত্যাদির বিষয়ে তাদের অনেক কিছু সম্পর্কে বিবেচনা নিতে হয়। আর এছাড়াও বাংলাদেশ এমন একটা দেশ যেখানে যে 5ই আগস্টের পর পুরো পুলিশ বাহিনী প্রায় পালিয়ে গিয়েছিল, এবং আমাদের সব ওই যে পুলিশ বাহিনীর যে উচ্চ পর্যায়ে যে সকল কর্মকর্তা, তারা তো এখনও পলাতক কিংবা কেউ জেলে আছেন। তো পুরোপুরি এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল। তো এর থেকে জোড়া লাগানো সহজ নয়। আর আমরা যে পরিস্থিতিতে এই সরকার ক্ষমতা এসছে, আমার তো মনে হয় কারো পক্ষেই সবচেয়ে যোগ্যতম ব্যক্তি, আমি বলছি না যে সবচেয়ে যোগ্যতম ব্যক্তি এই সরকারে আছে, সরকারের নিয়ে অনেক রকম সমালোচনা আছে এবং এগুলো সঙ্গত, কিন্তু সবচেয়ে যোগ্যতম ব্যক্তির পক্ষেও এগুলো সামাল দেওয়া সহজ হতো না। আমাদের যে লুটপাট হয়েছে, আমাদের যে অর্থনীতি যেরকম, যে অর্থনীতির ক্ষেত্রে যেই
চুরি বাটপারি ইত্যাদি অর্থ পাচার ব্যাংক শূন্য করে রেখে যাওয়া। হ্যাঁ, ব্যাংকগুলো লুটপাট হয়েছে এবং এর থেকে ঘুরে দাঁড়ানো চারটিখানি কথা নয়। তো আমি বলছি না যে তারা ঘুরে দাঁড়াতে পেরেছে, কিন্তু তারা চেষ্টা করছে, আন্তরিকভাবে চেষ্টা করছে। আরও ভালো করতে পারতো, আরও ভালো করা দরকার নিঃসন্দেহে। স্যার এমন কি হতে পারে যে এই সরকারের আসলে নিয়ন্ত্রণই নেই? এটা বোধহয় একটু অত্যুক্তি হবে, আচ্ছা। একটু অত্যুক্তি হবে। নিয়ন্ত্রণ করা দুরূহ যেই পরিস্থিতি। এবং আরেকটা যেটা আমাদের বললে চলবে না, যে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল, শুধু সরকারকে নয়, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা পক্ষ লেগে আছে। আমাদের দেশের অভ্যন্তরে এদের কেউ কেউ আছে, দেশের বাইরে, এবং তারা অত্যন্ত সুচিন্তিতভাবে, একটা পরিকল্পিতভাবে তারা এটা করার চেষ্টা করছে। এবং যত অপপ্রচার করা হচ্ছে, এই যে যেমন প্রচার করা হচ্ছে এখানে এখানে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে তাদেরকে হত্যা করা হচ্ছে, অপপ্রচার বোধহয় কিছুটা কমেছে এখন। হ্যাঁ, অপপ্রচার কিছুটা কমেছে, কিন্তু এই রকম মিথ্যাচার, অনেকগুলো মিথ্যাচার করা হচ্ছে। এবং আমরা ওই যে বাংলাদেশকে যতভাবে বিতর্কিত করা যায়, আমি শুনলাম যে ম্যানহাটনে সেই ওখানে সাইনবোর্ড লাগানো আছে যে প্রফেসর ইউনুস যে জেনোসাইডের পরিচালনা করছে এই দেশে, এবং তিনি একটা ধর্মীয় উগ্রবাদী সরকারের প্রধান। তো এইরকম অনেকগুলো অপপ্রচার দুর্ভাগ্যবশত মানুষের শিকার হচ্ছে। তো এটাও একটা কারণ। মানুষ যখন অপপ্রচার, মিথ্যাচার করা, কেউ কেউ এটা বিশ্বাস করে, সত্য থেকে এই অসত্য অপপ্রচার অনেক ক্ষেত্রে মানুষকে প্রভাবিত করে। তো এ সত্ত্বেও আমি বিশ্বাস করি যে সরকার আরও ভালো করা উচিত ছিল এবং ভালো করা দরকার, এবং এর কোনো বিকল্প নেই। এবং তো একই সাথে আমি বলতে চাই, এটা ভালো করার জন্য কিন্তু আমাদের সকলের দায়িত্ব। এই সরকার যদি ব্যর্থ হয়, কারণ পুলিশকে তো আমরা কাজ করতে দিচ্ছি না সাধারণত, একদম পুলিশের উপর আক্রমণ করে, এটা সঙ্গত কারণ। অবশ্যই পুলিশের উপর মানুষের বহু ক্ষোভ আছে, এটা কারণ আছে, কিন্তু আমাদের কিন্তু সকলকে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আর আমরা যদি এই সরকারকে, যেটা দলীয় সরকার নয় এবং যেটা এসছে জনগণের সমর্থনের ভিত্তিতে, জন আকাঙ্ক্ষার ভিত্তিতে, এবং এই সরকার যদি সফল না হয়, তাহলে পরবর্তী যেই দলীয় সরকার হবে তাদের পক্ষেও সফল হওয়া সহজ হবে না। রিসেন্ট টাইমসে বেশ কিছু মব জাস্টিস দেখলাম। এটা আসলে জাস্টিস নাকি আমি বলতে পারবো না, মব অ্যাটাক বলা যেতে পারে। আপনি একে কিভাবে দেখেন? মানে অনেকে বলে যে কোনো একটা রেভলিউশন বা অভ্যুত্থানের পর এমনটা হয়তো হওয়াটা স্বাভাবিক। আমি একমত, যেটা অস্বাভাবিক নয় এরকম ঘটাটা, কিন্তু সরকারের যে তৎপরতা প্রদর্শন করা দরকার ছিল তার সরকার দেখাতে পারেনি। এবং এটা নিশ্চয়ই আন্তর্জাতিকভাবে কোনো ভালো মেসেজও দেয়নি। হ্যাঁ, নিঃসন্দেহে এটা ভালো মেসেজও দেয়নি, এবং সরকার দেখাতে পারে নাই বলেই যে অঙ্কুরে যদি এটাকে দমন করা যেত তাহলে কিন্তু এই পর্যায়ে আসতো না। তো সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে নিঃসন্দেহে। তো এখন সরকার কিন্তু আমার মনে হয় তৎপরতা দেখাচ্ছে। তো আমরা আশা করি যে সরকার সফল হবে এবং আমাদের সকলের স্বার্থে। বস্তুত আমরা যারা বাংলাদেশ এগিয়ে যাক, আমরা যারা চাই, এবং বাংলাদেশ পিছিয়ে যাওয়ার পরিবর্তে বাংলাদেশের আমরা সমস্যাগুলো সমাধান করে আমরা ইতিবাচক পথে আমরা অগ্রসর হই, আমরা যারা চাই, আমাদের সকলেরই প্রয়োজন আমাদের জাতির স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে আমরা সহায়তা করা। এবং যে অনেকে মনে করেছে এই সুযোগ বুঝি, যেমন অনেক দাবি দেওয়া, এই বুঝি সুযোগ সব দাবি দেওয়া মেটানোর। তা সরকার যদি আরেকটু কঠোর হতো এবং সরকার যদি একটা ব্যবস্থা করতো যে দাবি দেওয়াগুলো তারা উত্থাপন করতে পারে, কিন্তু দাবি দেওয়াগুলো একটা ভিন্ন ওই যে কাঠামোর মাধ্যমে দাবি দেওয়াগুলো বিবেচনা হইতো, তাহলে হয়তো বা এই যে সবাই যে যখন পেরেছে গণহারে তাদের দাবি দেওয়া তুলে ধরছে। এবং সরকার অনেক ক্ষেত্রে যেখানে শৈথিল্য দেখিয়েছে, অনেক ক্ষেত্রে তারা এই দাবি দেওয়ার প্রতি মাথা নোইয়েছে। এগুলো কিন্তু ভুল বার্তা দিয়েছে, মানুষকে উৎসাহিত করেছে। তো হ্যাঁ, ভুলভ্রান্তি হয়েছে নিঃসন্দেহে, এবং আমি নাগরিক সমাজের একজন প্রতিনিধি হিসাবে আমি নিঃসন্দেহে সরকারের এই বিষয়ের দিকে আরও নজর দেওয়ার আমি দাবি করছি এবং দাবি করব। এবং
একই সাথে আমাদের যে সুযোগ এখন এই জিনিসটা আমাদের এই সময়টা কিন্তু ভিন্ন সময় আমাদের কিন্তু এটা হাসিনার 15 বছরের সেই সময়কাল নয় এই সময়টা এমন একটা সময় যখন আমাদের কতগুলো কাজ করতে হবে কতগুলো পরিবর্তন আনতে হবে বিধিবিধানে সংস্কার করতে হবে কাঠামোগত সংস্কার করতে হবে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে যাতে এগুলো কার্যকর হয় এগুলো যাতে ভবিষ্যতে এই যে অপকর্মগুলো ঘটেছে গত 15-16 বছরে সেগুলোর পুনরাবৃত্তি না ঘটে তো আমরা যদি সরকারের অবশ্যই দায়িত্ব অন্যান্য সমস্যাগুলো দ্রব্যমূল্য থেকে আরম্ভ করে আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করা তাহলে কিন্তু এগুলো করা সম্ভবপর হবে তো এই সরকার যদি ওগুলোতে ব্যস্ত থাকে তাহলে কিন্তু এই সকল সংস্কার এই সকল পরিবর্তন করা দূর হবে আর এছাড়াও সরকার যদি দুর্বল হয় দিন দিন যদি দুর্বল হয় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনতে না পারে এবং অন্যান্য সমস্যাগুলো সমাধান করতে না পারে সরকার দিন দিন দুর্বল হবে তখন সরকারের পক্ষে এই সংস্কারগুলো করা দুরূহ হয়ে যাবে তো আমরা যারা সংস্কার চাই যারা পরিবর্তন চাই যারা যে বাংলাদেশে এগিয়ে যাক আমরা চাই আমরা কিন্তু সর্বতভাবে আমাদের চেষ্টা করা উচিত যাতে সরকার এবং রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে কতগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে এটা আমাদের সকলের স্বার্থে তা না হলে কিন্তু আমরা এর মাসুল দেব তো আমরা এই সুযোগটা যেন আমরা নষ্ট না করি স্যার আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ যেমন আছে ঠিক তেমনিভাবে রিসেন্ট টাইমস আমরা কিছু ঘটনা দেখলাম নারীদের প্রতি সহিংসতা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এলাকাতে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তার পোশাকের জন্য কটূক্তি শুনতে হলো লালমাটিয়ার একটি ঘটনা আমি শুনছিলাম ধর্ষণের মতন ঘটনা হয়েছে আজকে আন্তর্জাতিক নারী দিবস বৈষম্য নিরসনের কথা বলে যেই সরকার বিশাল ম্যান্ডেট নিয়ে অর্থাৎ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে তাদের জন্য এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করতে না পারাটা ব্যর্থতা কিনা নিঃসন্দেহে ব্যর্থতা এটা আমার মনে হয় না এতে কোনো সন্দেহ আছে কিন্তু একই সাথে আমাদের কিন্তু ভুললে চলবে না এইসব ব্যক্তিকে কিন্তু হঠাৎ করে উদিত হয়নি এইসব ব্যক্তিগুলো ছিল স্যার ছিল এখানে এবং এইসব ব্যক্তির সৃষ্টি হয়েছে এখানে এই যে স্বৈরাচারী ব্যবস্থায় সব কিছু নিয়ন্ত্রণ এবং মানুষের কণ্ঠরোধ এবং যার ফলে মানুষের মধ্যে যেই উপলব্ধি সৃষ্টি হয়েছে অনেকের মধ্যে যে গণতান্ত্রিক পন্থায় যে একটা বড় মাসুল আমাদের দিতে হচ্ছে যে স্বৈরাচারী শাসনের ফলে যে মানুষের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক পন্থার প্রতি এবং তারা অনেকে ধর্মীয় সমাধান চায় ধর্মীয় উগ্রবাদের দিকে তারা হেঁটেছে কারণ যেই মানুষের কণ্ঠরোধ করা হয়েছে বিভিন্নভাবে তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এবং তারা এর পরিত্রাণ চায় এবং অনেকেই দুর্ভাগ্যবশত তারা বিপদগামী হয়েছে বিপদগামী হয়ে তারা মনে করছে যে ধর্মীয় উগ্রবাদ এবং ওটাই সঠিক পন্থা তো এটা তো সৃষ্টি হয়েছে এই সরকার কিন্তু সৃষ্টি করে নাই আমরা সত্যকে সত্য বলতে হবে হ্যাঁ এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না আগের সরকার নিয়ন্ত্রণ করতে পেরেছে কারণ তারা যে স্টিম রোলার চালাতে পেরেছে তারা অনেক কিছু ঘটেছে যেগুলো আমরা কেউ জানি নাই ওই যে পর্দার অন্তরালে এগুলো ছিল এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে দেওয়া হয়নি আর তারা কণ্ঠরোধ করেছে তারা বিভিন্নভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এই যে বল প্রয়োগের মাধ্যমে কিন্তু এই সরকারের পক্ষে বল প্রয়োগ করা সেইভাবে যে মানবাধিকার লঙ্ঘন করে মানুষের যে অন্যান্য নাগরিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে এটা করা দুরূহ তাই এর সরকারের পক্ষে এগুলো নিয়ন্ত্রণ করা স্বৈরাচার সরকারের পক্ষে যেরকম যতদিন পর্যন্ত তারা তাদের নিয়ন্ত্রণে আসে ততদিন পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আর স্বৈরাচার ঠিক থাকতে পারে না যেটা ঘটেছে তো গত 15 বছরে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে কিন্তু আস্তে আস্তে যে মানুষের অসন্তোষ মানুষের যে গত সরকারের প্রতি যে তাদের যে অভিযোগ অসন্তোষ এগুলো ক্রমান্বয়ে এই যে দিন দিন প্রকট হয়েছে ব্যাপক হয়েছে বস্তুত আমরা কিন্তু একটা বারুদের স্তূপে দাঁড়িয়েছিলাম যে আমাদের ছাত্র জনতা আমাদের ছাত্ররা আমাদের তরুণরা নেতৃত্ব দিয়ে সেই বারুদের স্তূপের একটা ওই যে জ্বলন্ত দিয়াশলাই ছুড়ে দিতে পেরেছে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি করতে পেরেছে যার ফলে সেই সব কিছু তছনছ হয়ে গিয়েছে স্বৈরাচারের প্রধানকে পালাতে হয়েছে তো ওই স্বৈরাচারী ব্যবস্থা একটা নিয়ন্ত্রণ থাকে একটা এই যে স্বৈরাচারী পন্থায় নিয়ন্ত্রণ
কিন্তু এই সরকারের পক্ষে স্বৈরাচারী প্রথায় নিয়ন্ত্রণ করা কিন্তু দুরূহ। স্যার ধরেন যারা এ ধরনের কর্মকাণ্ড করছে তারা তো স্রেফ অপরাধী। হ্যাঁ। অপরাধীদের ক্ষেত্রে তো সরকার কঠোর হতেই পারে। আমি দেখছিলাম যে ছিনতাইকারী মানে ছিনতাইয়ের 289টি মামলায় 758 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে 115 জন জামিনও পেয়ে গেছে 1 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে। শীর্ষ সন্ত্রাসীরা ঘোরাফেরা করছে। অপরাধীদের ধরতে সরকার কেন নমনীয়তা দেখাচ্ছে? ওটা তো অবশ্যই নিন্দনীয়, অবশ্যই কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু আবার আরেকটা জিনিস ঘটেছে যেটা আমাদের ভুললে চলবে না, যে তারা জামিন পাচ্ছে কেন এবং তারা বেরিয়ে আসছে কেন। কারণ যেই সকল তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো গঠন করা হয় সেগুলো সঠিকভাবে গঠন করা হয় না, এবং যার ফলে অনেক ক্ষেত্রেই যে বিচারকদের কোনো বিকল্প থাকে না তাদেরকে মুক্ত করার। তো আমাদের যেই পুলিশি ব্যবস্থা, যেই তদন্ত যেই প্রক্রিয়া পদ্ধতিতে তদন্ত করা হতো, অতীতে তো কোনো এইসবের কোনো গুরুত্ব ছিল না। অতীতে তো যেটা হলো, যাদেরকে শাস্তি দিতে হবে নির্দেশিত শাস্তি দেওয়া হতো, যে আদালতের কোনো কিছু করার ছিল না, আদালতকে নির্দেশ দেওয়া হতো, আদালত সেভাবে তাদের রায় দিত। দুর্ভাগ্যবশত তো এখন তো আদালত স্বাধীনভাবে কাজ করতে পারছে, যার ফলে আমাদের সেই পুলিশি ব্যবস্থার যেই ঘাটতি, তদন্তের ঘাটতি, এবং যেই প্রক্রিয়ায় তারা অতীতে কাজ করেছে সেই প্রক্রিয়াই তারা ওই যে অব্যাহত রেখেছে। তো এগুলোর পরিবর্তন করা দরকার, এবং এগুলো সহজে হবে না। আর পুলিশ বাহিনীতে দুর্ভাগ্যবশত একটা ওই যে তাদের যে মোরাল, তাদের আত্মবিশ্বাস, তাদের মধ্যে ভয়ভীতি কাজ করছে। এবং কিছু কিছু শুধু তাই নয়, কিছু কিছু স্বৈরাচারের দোষর সেখানে তারা ওই যে মুখোশ পরে তারা কিন্তু অপকর্ম করছে। তো এইসব কারণে দুরূহ, কিন্তু দুরূহ কাজটাই করতে হবে, এর কোনো বিকল্প নেই। তো আমার মনে হয় সরকারকে এবারে এগিয়ে আসতে হবে। যেমন এই যে বোধহয় 2-3 দিন আগে গুলশানে একটা ঘটনা ঘটেছে, একটা বাড়িতে হামলা হয়েছে, পুলিশ উপস্থিত হয়েছে এবং তারা কিছু লোককে গ্রেপ্তার করেছে। এবং অতীতে যেটা ঘটতো, এটা যদি ওই যে যারা আক্রমণ করেছে এইরকম ঘটনা কেউ জানতও না, এগুলো মিডিয়াতেও আসতো না, এবং তারা ছাড়া পেয়ে যেত যদি তাদের নিজেদের লোক হতো। এবং অতীতে তো অপকর্ম যেটা হতো একটা স্বৈরাচারী ব্যবস্থায়, সেই স্বৈরাচারের মদত ছাড়া এবং সে ক্ষমতাসীনদের মদত ছাড়া কেউ অপকর্ম করতে পারতো না। তো এই অপকর্ম করে তারা পার পেয়ে যেত। কিন্তু এখন এগুলো সবাই করছে স্যার অপকর্ম। এখন আসছে এখন মিডিয়া, এবং এটা ভালো, ইতিবাচক। এগুলো মানুষ জানা দরকার, এবং মানুষেরও, আমাদেরও, নাগরিকদেরও আমাদের করণীয় আছে। একই সাথে সরকারের আরও তৎপরতা নিঃসন্দেহে দরকার, এবং আমরা আশা করি যে সরকার সেই তৎপরতা প্রদর্শন করবে এবং এগুলো নিয়ন্ত্রণে আনবে যত দ্রুত সম্ভব। স্যার একটু নির্বাচনের প্রসঙ্গে এবার চলে আসি। একটি বড় রকম দাবি আছে বিএনপির পক্ষ থেকে, মানে দাবি মানে কি, তারা এই বিষয়ে একেবারে অনড় যে কোনোভাবে স্থানীয় নির্বাচন তারা চায় না জাতীয় নির্বাচনের আগে। জামাত ইসলাম আবার বলছে যে না, সেটা হতে পারে। ছাত্রদের দল তো সরাসরি বলছে যে স্থানীয় নির্বাচন করাটা দরকার। আমি একজন নির্বাচন কমিশনারের মন্তব্য একেবারে কোট আনকোট করেই বলি। তিনি বলছিলেন যে আমরা যদি স্থানীয় সরকার নির্বাচন আগে করি তাহলে জাতীয় সরকার নির্বাচন অনেক পিছিয়ে যাবে। তখন প্রধান উপদেষ্টার তরফ থেকে ডিসেম্বর এবং পরের বছরের জুন নাগাদ যে একটা কথা বলা হয়েছে সেটা রক্ষা করা সম্ভব হবে না। বিএনপি আবার, আমি দেখছিলাম যে বিএনপির থেকে সবসময় বলা হচ্ছে যে ধরনের, মানে আমরা কোনোভাবে সমর্থন দিব না। স্থানীয় সরকার নির্বাচন আগে করলে কি সুবিধা হবে, আর স্থানীয় সরকার নির্বাচন আগে করলে মানে বিএনপির পক্ষ থেকে যেই শঙ্কার কথাটা বলা হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন করলে আওয়ামী লীগের যারা দোসর আছে তারাই হয়তো আবার চলে আসবে, আসলে স্যার আপনার ক্ষেত্রে মতামতটা কি হতে পারে? আমরা যে প্রস্তাবটা, আমরা যে সুপারিশ করেছি সেটা হলো স্থানীয় সরকার নির্বাচনটা আগে করার সুপারিশ করেছি। কারণ আমরা জনগণের সাথে ব্যাপকভাবে আমরা মত বিনিময় করেছি, এবং জনগণের ব্যাপক দাবি স্থানীয় সরকার নির্বাচন আগে করার। আর আমরা একটা সার্ভে করেছি, আমরা একটা ওই যে 46,000 ব্যক্তির মতামত নিয়েছি। ওই সার্ভে অনুযায়ীও একটা 60-70% মতো আমার মনে হয়, যতটুকু মনে পড়ে, তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষে। তো আমরা এইসব বিবেচনা করি জনমত। আর এছাড়াও স্থানীয় সরকার, যে মানুষ অনেক সার্ভিস থেকে বঞ্চিত এখন, যেহেতু স্থানীয় সরকার নাই,
এইসব কারণে আমরা সুপারিশ করেছি এবং স্থানীয় সরকার নির্বাচন করলে এখন অপেক্ষাকৃত ভালো ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসার সুযোগ পাবে এবং যার ফলে ভালো ব্যক্তিরা যদি নির্বাচিত হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠানগুলো ভালো চলবে, মানুষের কল্যাণ বয়ে আনবে। আবার এর বিপরীতেও যে যুক্তি আছে, তো এই এটার ফয়সালা হইতে হবে আমাদের রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে। তো আমরা উভয় পক্ষে, যেমন আমাদের একজন নির্বাচন কমিশনার বলছেন যে এটা করলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, এটা একটা মতামত এবং এটার আরেকজনের ভিন্ন মত থাকতেই পারে, কারণ আমরা কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন তো বেশ অনেক লম্বা প্রক্রিয়া না, আমাদের সব নির্বাচন তো করতে হবে না, ওই যে সব স্থানীয় সরকার নির্বাচন করতে হবে না, আমরা কিছু কিছু স্থানীয় সরকার নির্বাচন আমরা করতে পারি। সেটা কিসের ভিত্তিতে আমরা ডিসিশন? জনগণের কাছের যেই সরকারগুলো সেই নির্বাচনগুলো যাতে জনগণ তারা যে বঞ্চিত হচ্ছে সেবার থেকে সেই সেবাগুলো তারা পেতে পারে। তো এগুলো পক্ষে বিপক্ষে যুক্তি আছে। ওকে, এবং যেহেতু আমি যে ঐক্যমত্য কমিশনের সদস্য, তা আমি অকপটে স্বীকার করছি, আমরা এটা প্রস্তাব করেছি, কিন্তু সিদ্ধান্ত এখন নিতে হবে রাজনৈতিক দলগুলোকে এবং আমাদের সাথে তাদের আলাপ আলোচনা হবে, তার ভিত্তিতে যেটা ঐক্যমত্য হবে সেইভাবেই আমরা সেইভাবেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তো আমি আশা করি সবাই যে আমরা এই দেশের নাগরিক এবং এই দেশের ভবিষ্যৎ, যেই ভবিষ্যৎ আমরা সৃষ্টি করব সেই ভবিষ্যৎ কিন্তু আমাদের সৃষ্টি, এবং তার যেই ভবিষ্যৎ সৃষ্টি করব তার সুফল কুফল আমাদের ভোগ করতে হবে। তাই আমরা সেটা বিবেচনা করে যেন আমরা সিদ্ধান্ত নেই। জাতীয় ঐকমত্য কমিশন কবে নাগাদ রাজনৈতিক দলগুলোর সাথে বসা? আমরা এখন যেটা করেছি, আমরা 5টা সংস্কার কমিশন যে সকল প্রস্তাবগুলো দিয়েছে তার আমরা যেগুলো গুরুত্বপূর্ণ মনে করেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমরা মনে করি যে রাজনৈতিক দলের মতামত নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারা তো সেগুলো একটা তালিকা আমরা পাঠিয়েছি তাদের কাছে, এই প্রস্তাবগুলোর প্রত্যেকটার ব্যাপারে তারা কি মতামত দেবে, হ্যাঁ বলতে পারে, না বলতে পারে, কিংবা আংশিকভাবে একমত হইতে পারে, একমত, দ্বিমত কিংবা আংশিকভাবে একমত। তো এই মতামত পেলে, এবং শুধু তাই নয়, তাদেরকে আরও ইয়ে দেওয়া হয়েছে এই একমত দ্বিমতের কীভাবে বাস্তবায়িত হবে, একটা যে রোডম্যাপ যেন তারা দেয়। রোডম্যাপটা ঠিক, যেমন এটা কি একটা গণপরিষদের মাধ্যমে হবে, কিংবা একটা অধ্যাদেশের মাধ্যমে হবে, নাকি এই যে অন্য আমরা 6টা বিকল্প দিয়েছি, নাকি গণপরিষদ এবং সংসদ নির্বাচন একত্রে হবে, এইসব বিকল্পগুলো আমরা দিয়েছি। তারা তাদের মতামত দিতে পারে কোন বিকল্প তারা মনে করে যে কোন বিকল্প ব্যবহার করে এইগুলো বাস্তবায়িত হওয়া দরকার। এবং আমরা যে প্রায় 150-র মতো, আমার যতটুকু মনে পড়ে 150-র মতো বিষয় আমরা তাদের কাছে পাঠিয়েছি, যেগুলোর ব্যাপারে সংস্কার প্রস্তাব, সংস্কার সুপারিশ, প্রায় 150-টার মতো সুপারিশ আমরা তাদের কাছে পাঠিয়েছি, এবং এগুলো সম্পর্কে তারা মতামত দেবে। আর তাছাড়াও আমাদের সংস্কার প্রস্তাবগুলোর কপি, সুপারিশগুলো, আমাদের পুরো যে আমাদের রিপোর্টও তাদের কাছে আছে। এর বাইরেও তারা যেগুলো সম্পর্কে মতামত দিতে চায় তারা মতামত দিতে পারে এবং ওগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তো আমরা তাদের মতামত যত দ্রুত পাব, আমার যতটুকু মনে পড়ে আমরা 13 তারিখ পর্যন্ত সময় দিয়েছি, এই সপ্তাহখানেক সময় দিয়েছি। এই সময়ের মধ্যে তারা মতামত দিলে আমরা তাদের সাথে বসবো এবং বসে আশা করি যে আমরা কতগুলো বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো, এবং যত দ্রুত যেই দলই প্রথম আমাদেরকে তাদের মতামত দেয় তত সেই দলগুলোর সাথে আমরা প্রথম বসবো। যে এই প্রক্রিয়া আমরা অগ্রসর হচ্ছি। স্যার, একটু বোঝার জন্য জানতে চাচ্ছিলাম, ধরে নিলাম 5টা রাজনৈতিক দল আছে এবং সেই 5টা রাজনৈতিক দলের মধ্যে 4 জন একদিকে মতামত দিয়েছে, আরেকটা দল অন্যদিকে মতামত দিয়েছে, যে দলটি অন্যদিকে মতামত দিয়েছে সেই দলটি বিএনপি। তখন স্যার কিভাবে ঐকমত্য হবে বা আপনারা কিভাবে সিদ্ধান্ত নেবেন? এখন এটা বলা দুরূহ, এখন কিভাবে যে এটা হবে তা আমরা আশা করছি যে এর পরবর্তীতে বসে হয়তোবা আমরা এমন একটা এই যে বিষয়ে একমত হতে পারবো যে যেটা
যেটার ব্যাপারে সবাই একমত হতে পারবে, আমরা এমন একটা ওই যে অবস্থান নিতে পারবো, কিংবা এমন একটা ওই যে সিদ্ধান্তের কথা বলতে পারি যেটাতে সবাই একমত হতে পারে। তো এটা এখন আপনি যে প্রশ্ন করেছেন এটা উত্তর দেওয়াটা দুরূহ। তো সেই জিনিসটাই হবে আমাদের ওই যে আলাপ আলোচনার মাধ্যমে, যে মতদ্বৈততা মতপার্থক্য থাকবে, সেই মতপার্থক্যটা কিভাবে আমরা দূর করতে পারি, আমরা ঐক্যমতে পৌঁছতে পারি, আমরা একমত হতে পারি। যেহেতু এখানে কম্প্রোমাইজের হতে দরকার হবে, কম্প্রোমাইজের দরকার হবে, কাউকে ছাড় দিতে হবে। তো সেটাই এই যে সেই দুরূহ প্রক্রিয়ায় আমাদেরকে অগ্রসর হতে হবে, সেই দুরূহ প্রক্রিয়া ব্যবহার করে আমাদেরকে অগ্রসর হতে হবে। এই কম্প্রোমাইজ করানোর দায়িত্বটা কে নেবে স্যার? এই সরকার, মানে রাজি করানোর দায়িত্বটা? কেউ কাউকে জোর করে রাজি করাইতে পারে না। যে আলাপ আলোচনার মাধ্যমে যে আমরা বুঝতে পারবো কেন তারা দ্বিমত করছে, তাদের শঙ্কাটা কী, এবং তাদের হয়তোবা যে তাদের শঙ্কাটা অমূলক হইতে পারে, কিংবা যেই প্রস্তাবটা দেওয়া হয়েছে এই প্রস্তাবটা হয়তো পরিবর্তন হইতে পারে কিছুটা, যাতে ঐক্যমত সবাই একমত হতে পারে। তো এটা আমার মনে হয় না এটা কেউ চাপিয়ে দেওয়া সম্ভব। এটা পুরো প্রক্রিয়াটাই হবে একটা এমন একটা ব্যবস্থা যেখানে সবাই মতামত দেওয়ার সুযোগ হবে, এবং সবার মতামতগুলো একত্রিত করে যাতে আমরা এমন একটা পথ বেছে নিতে পারি যাতে সবাই একমত হবে, আমরা সামনের দিকে হইতে পারি। সহজ নয়, এটা সহজ নয়, বেশ কঠিন। এই দুরূহ কাজটাই আমাদের করতে হবে, এবং এই দুরূহ কাজটা আমাদেরকে নয়, আমাদের সকলকে। এই বলটা কিন্তু এখন আমাদের রাজনৈতিক দলের কোর্টে। এখন তারা যে এই কিভাবে খেলবেন তার উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ কেমন হবে। তাই আমাদের এই ভবিষ্যৎটা কিন্তু তাদের হাতের মুঠোয়, এখন মূলত আমাদের রাজনৈতিক দলের হাতের মুঠোয়। তো এখন তারা যেভাবে খেলেন সেভাবেই কিন্তু আমার ভবিষ্যৎ নির্ধারিত হবে। তো সেই দায়িত্বশীলতা আমি নিশ্চিত তারা প্রদর্শন করবেন। স্যার, আপনাদের সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। অভিযোগটা এরকম যে একটি নির্দিষ্ট দলকে বা নির্দিষ্ট গোষ্ঠীকে, আমি স্পেসিফিক্যালি বলে ছাত্রদেরকে কিছুটা সুবিধা দিতে আপনারা কিছু প্রস্তাবনা সেখানে রেখেছেন, যেমন দল নিবন্ধনের ক্ষেত্রে শিথিল করবার যে জায়গাটি, এবং সেই সাথে আরও কিছু প্রস্তাব আছে যেখানে হয়তো বড় দলগুলির আপত্তি আর কি থাকবে, ছোট দলের হয়তো থাকবে না। এমন অভিযোগকে আপনি কিভাবে দেখেন, এবং নতুন যে রাজনৈতিক দলটি আসলো জাতীয় নাগরিক পার্টি, তাদের অভ্যুত্থানকে বা তাদের এই যে মঞ্চে চলে আসা রাজনীতির মঞ্চে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এইটুকু স্পষ্ট করে বলতে চাই, বলা দরকার, এইরকম কোনো বিবেচনাই আমাদের মধ্যে ছিল না আমরা যখন এই সিদ্ধান্ত নিয়েছি। ধরেন এই নিবন্ধনের কথা, নিবন্ধনের পর আপনি যদি গত কয়েক বছরের আপনি যদি খবরের কাগজ দেখেন এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য দেখেন, সবারই দাবি ছিল এটাকে শিথিল করার। আচ্ছা, সবারই। এবং আমি বলবো এমন কোনো দল ছিল না যারা বলেছে এটাকে একটা কঠোর করার। এবং তাই তাদের মতামতের ভিত্তিতে, এবং কতগুলো অযৌক্তিক, যে 1% যে না ওটা তো নির্বাচনে দাঁড়ানোর জন্য যতগুলো শর্ত মেনে চলতে হবে, তারা বলে যে রিমকে রিম ওই যে কাগজ তাদের ভর্তি করে এইসব তথ্য দিতে হইতো। তো আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হলো যে নূতন এই যে দল যারা আসতে চাচ্ছে তারা যেন আসতে পারে। এবং ছাত্রদের কথা যদি বলা হয়, আমি তো মনে করি, আমি যতটুকু দেখছি বাইরে থেকে, যে তাদের পক্ষে ওই যে আগের যে শর্ত ছিল এই শর্ত মানা অতি সহজ হতো, কারণ তাদের সব জায়গায় তাদের কাঠামো অতি সহজে দাঁড় করানো সম্ভব, এবং অনেক জায়গায় বোধহয় দাঁড়িয়েছে। তো এটার কোনো রকম সত্যতা নাই। এবং এটা আমি এটুকু বলতে পারি, আমাদের কমিশন আমরা কোনো রকম কারো প্রতি বায়াসনেস দেখানি, আচ্ছা, নির্মোহভাবে কাজ করেছে, নির্মোহভাবে। এবং দেশের, আমি তো বললাম যে আমরা যখন এই আমাদের কমিশনটা ঘুরতে হয়েছিল প্রথম মিটিংয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই কাজটা করব এমন বিবেচনা থেকে যেন আমাদের জীবন নির্ভর করে, অ্যাজ ইফ আওয়ার লাইফ ডিপেন্ডস অন ইট। কারণ এটা আমাদের জাতির ভবিষ্যতের জন্য, আমাদের পুরো ভবিষ্যৎ বংশধরদের জন্য। তাই এই রকম বিবেচনা আমাদের কল্পনাতেও ছিল না। ওকে স্যার, নতুন দল
দুটো নতুন টার্ম নিয়ে এসেছে, মানে আমাদের জন্য নতুন, যদিও সেটি পৃথিবীতে বহু আগের থেকেই ছিল। তারা বলছে যে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেই সাথে তারা বলছে যে একটা সেকেন্ড রেভলিউশন দরকার। তো আপনার এ বিষয়ে মতামতটা কি? আমার এ বিষয়ে মতামত হলো যে এটা আমাদের রাজনৈতিক দলগুলো একমত হইতে হবে। আমরা যদি যে সেকেন্ড ওই যে এটাকে বিএনপি বলছে যে গণপরিষদ নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনকে পেছনে ফেলা, মানে পেছনের জন্য। দুটো একত্রেই হইতে পারে, কিংবা আমাদের এই যে গণভোট হইতে পারে। তো এটা জাতীয় নির্বাচন পিছিয়ে ফেলার জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে হবে না। এগুলো একত্রে করা যেতে পারে কিংবা আগেও করা যেতে পারে। এগুলো যে গণপরিষদের মাধ্যমে করা যেতে পারে, এগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যেতে পারে, এগুলো গণভোটের মাধ্যমে করা যেতে পারে। এগুলোতে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো রকম সুযোগ নেই। আর সেকেন্ড যেই বলা হচ্ছিল স্যার, মানে সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে, অনেক মানুষ অবশ্য বুঝছেও না। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে আমি বলতে শুনলাম, তিনি বলছেন যে এই সেকেন্ড রিপাবলিক কি জিনিস আমি তো বুঝি না। এখন সেকেন্ড রিপাবলিক হলো এটা নতুন করে শুরু করা, কিন্তু সেটা তো মনে হয় 5 আগস্টের পরপর করলেই গ্রহণযোগ্য বেশি হতো। বিপ্লবের একটা বৈশিষ্ট্য হলো নিউ অর্ডার, নূতন নিয়ম, নূতন পদ্ধতি, নূতন কাঠামো, নূতন প্রতিষ্ঠান, সবকিছু সাজিয়ে নূতন করে সাজানো। তো সেই সুযোগ আমরা নষ্ট করেছি, সেই সুযোগ আমরা কাজে লাগাইতে পারি নাই। কিন্তু এখন যদি এটা করতে হয় তাহলে সবার মতামত লাগবে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে হইতে হবে। তো আমি আশা করি যে তারা যেটাই হোক, তারা যেন ঐক্যমত্যের ভিত্তিতে এটা ঐক্যমত্য সৃষ্টি হয়ে পারে, যাতে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। তখন কিন্তু সহজ ছিল আগস্টের সময়টাতে। এক্স্যাক্টলি। তারা বলছে যে তারা মধ্যপন্থার রাজনীতি করবে। তা আমি দুইজন তাদের প্রভাবশালী সংগঠককে দেখলাম, তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যেখানে তারা নিজেদের ধর্মীয় পরিচয়কে বেশি গুরুত্ব দিয়েছে এবং বলেছে যে সেটি তাদের প্রধান পরিচয়। এমন একটি প্রেক্ষাপট, মানে এমন একটি স্ট্যান্ডকে আপনি কিভাবে দেখেন? নাকি এটি আগের সব সরকারের মতোই যারা ধর্মকে কেন্দ্র করে আসলে রাজনীতি করে, তেমন একটি মতামত মনে হচ্ছে আপনার কাছে? এখন আমি যতটুকু দূর থেকে, আমি তো সবাইকে চিনি না, জানি না, তারা বিভিন্ন মতপথের লোক কিন্তু ওখানে আছে, যে তারা ধর্মীয় শিক্ষা শিক্ষিত আছে, আধুনিক শিক্ষা শিক্ষিত আছে, বিভিন্ন রকমের, এবং অনেক নারী অত্যন্ত যে তারা মেধাবী অনেক নারীও সেখানে যুক্ত আছে। তো এখন বৃক্ষতার পরিচয় ফলে এখন তারা কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং কিভাবে জনগণ তাদেরকে দেখে, সেটাই গুরুত্বপূর্ণ। এখন কেউ হয়তো ধর্মীয় শিক্ষা শিক্ষিত হইতে পারে, তাই বলে তাকে ধর্মান্ধ বলার আমাদের কোনো অধিকার নেই। এখন তার কার্যক্রমে, তার যে ভবিষ্যতে যে সকল পদক্ষেপ নেয় তার উপরেই নির্ভর করবে। তো তারা মধ্যপন্থার হবে না কোন পন্থার হবে, তাদের ওই বৃক্ষতার ফলেই পরিচয় হবে, তাদের কার্যক্রমের মাধ্যমে এটা পরিষ্কার হবে আমাদের কাছে। স্যার, আমাদের একটা বড় ভোটার রয়েছে প্রবাসে, 1.5 থেকে 2 কোটি, তাদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়? এই বিষয়টা আমাদের একটা অন্যতম অগ্রাধিকার ছিল, কারণ আমাদের 1.5 থেকে 2 কোটি আমাদের জনগোষ্ঠী তারা দেশের বাইরে অবস্থান করছে এবং তারা বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে বিরাট ভূমিকা পালন করছে এবং তাদের যে অবদান, সেই অবদানকে স্বীকৃতি দিতে হবে। আর আমাদের যদি 1.5 থেকে 2 কোটি, 1.5 কোটি ধরেন, যদি ধরি 1.5 কোটি ব্যক্তি যদি ভোটাধিকার থেকে বঞ্চিত হয়, তখন এই নির্বাচনী ফলাফল, এই 1.5 কোটি ভোটার কিন্তু নির্বাচনী ফলাফলকে পাল্টে দিতে পারে অবশ্যই। তো তখন এই নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন থেকে যায়, যদিও এটা সরাসরি তারা নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করছে না, কিন্তু 1.5 কোটি ভোটার যদি ভোট দেওয়ার সুযোগ পেত তাহলে কিন্তু নির্বাচনী ফলাফল অন্যরকম হতে পারত। তো তাদের ভোটাধিকার নিশ্চিত করাটা জরুরি এবং অনেক দিন থেকেই এই অঙ্গীকার করে আসা হচ্ছে, অনেক দিন থেকেই আমরা বলছি এটা করব, কিন্তু করা হয়নি। তাই আমরা আমাদের একজন টেকনিক্যাল, আমাদের কমিশনে 8 জনের কমিশনে একজন অত্যন্ত মেধাবী যে একজন প্রযুক্তিবিদ ছিলেন এবং সবগুলো অপশান আমরা দেখেছি এবং সবগুলো অপশান থেকে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ আমরা সুপারিশ করেছি। তো আমরা মনে করি যে তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে হলে ভোটার হতে হবে, তো এবং ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। তো
তো আমরা তাদেরকে এটা করার জন্য আমরা কতগুলো সুপারিশ করেছি। আমরা আশা করি এটা বাস্তবায়িত হবে এবং কোথাও না কোথাও যে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের আগামী নির্বাচনে একটা সুযোগ সৃষ্টি করে দিতে হবে। অন্তত এই যে একটা দৃষ্টান্ত হিসাবে এলো, ওই যে এক্সাম্পল হিসাবে কিভাবে করা যেতে পারে? হতে পারে পোস্টাল ব্যালট, কিন্তু পোস্টাল নিয়ে তো অভিযোগ আছে। হ্যাঁ, পোস্টাল ব্যালট আমি মনে করি না এটা সঠিক হবে, কারণ পোস্টাল ব্যালটের মাধ্যমে করলে অনেক রকম অভিযোগ আসবে এবং এটা পুরো নির্বাচনটাকে বিতর্কিত করে ফেলতে পারে। তো সবচেয়ে মানে ওই যে যৌক্তিক পন্থা হলো ভোটিং, ইলেকট্রনিক ভোটিং। কিন্তু ইলেকট্রনিক ভোটিংয়ে আপনারা তো স্যার বলছেন যে ব্যালটেই হওয়া উচিত। ব্যালটেই হওয়া উচিত, কিন্তু ওখানে ব্যালটে করা দুরূহ। যেমন আপনি যদি সৌদি আরবে কথা বলেন, সৌদি আরবে আপনি ওই রকম নির্বাচনী আয়োজন করাও তারা করতে দেবে না তাদের। ওকে, তো ওখানে এবং কিছু কিছু দেশে তো ভোটিং হচ্ছে এবং ওখানে ব্যালটে ভোট করা দুরূহ, অসম্ভব বলতে গেলে। কিন্তু যেই টেকনোলজি, ভোটিংয়ের যে টেকনোলজি, সেই টেকনোলজি আছে। এই টেকনোলজি কিন্তু ব্যাংকে ব্যবহৃত হয়। আমরা ব্যাংকে যে ব্যাংকিং লেনদেন করি, ওর তো আমাদের অবিশ্বাস নাই, কিন্তু ভোটের ব্যাপারে অবিশ্বাস আছে। তো ওই অবিশ্বাসটা দূর করাই গুরুত্বপূর্ণ। তো কোথাও শুরু হইতে হবে এবং একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং সময় লাগবে এবং এটা একসময় গৃহীত হবে আমি মনে করি। কিন্তু আমাদের ওই যে ঘরপোড়া গরু সিঁদুর, তো সেই অবস্থা। আমরা যেহেতু আমাদের আমাদের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তাই আমরা এ ব্যাপারে ওই যে সন্দিহান। তো আমি আশা করি যে অভিজ্ঞতার আলোকে এই যে কিছু কিছু দেশ এটা করছে, ভোটিং করছে, তো আমি আশা করি যে এটার আমরা প্রচলন করতে পারবো। এর মাধ্যমে ভোটাধিকার, তারা যে আমাদের নাগরিক এবং শুরুটা অ্যাটলিস্ট আপনারা করে দিতে শুরু হওয়াটা গুরুত্বপূর্ণ। স্যার, আজকে অনুষ্ঠানটা অনুমতি দিলে এখানেই শেষ করতে যাচ্ছিলাম এবং প্রত্যাশা রেখে আপনারা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছেন তার মাধ্যমে অন্তত ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার সরকার মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, এমন একটা প্রত্যাশা রেখে অনুষ্ঠানটা এখানে শেষ। এবং একই সাথে আমি সবাইকে বলবো, আপনার দর্শকদেরকে বলবো, আমাদের সংস্কার প্রস্তাবগুলো দেখুন, বিবেচনা করুন এবং সোচ্চার হন। এবং সবচেয়ে বড় অংশীজন হলো নাগরিকরা যদি সোচ্চার হয়, তারা যদি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে, তাহলেই কিন্তু পরিবর্তন হবে। তা না হলে পরিবর্তনটা আকাশ থেকে মায়াফল হিসেবে পড়বে না। অতএব আমাদের ওই উপর, নাগরিকদের উপর নির্ভর করবে আমাদের এই সংস্কারগুলো বাস্তবায়িত হবে কি হবে না। ডক্টর মতিউল আলম মজুমদার, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।